আরামবাগ মহকুমা হাসপাতালে আপনারা দেখছি বেশ কয়েকদিন ধরে যাতায়াত করছেন আপনাদের স্ত্রীর বিষয়ে। আগে বলুন, আপনার স্ত্রীর সঙ্গে এই আরামবাগ মানে এই মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক কি হয়েছিল? আমি ডিসেম্বরের 2 মাস থেকে আড়াই মাস আগে, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বরের মধ্যবর্তী দিক থেকে আমার স্ত্রীর বমি হয়। আমি প্রথমে ওয়াক ডাক্তার দেখাই হেলানে, আমার বাড়ি যেহেতু হেলানে। উনি বললেন যে পরীক্ষা করতে হবে, ছবি তুলতে হবে। ছবি তোলার পর বললো গলব্লাডারে 2টো স্টোন আছে। যেহেতু স্টোন আছে আবার অসুবিধা হয়, নারায়ণপুর ভর্তি করি। নারায়ণপুর এখানে ট্রান্সফার দেয়। এখানে ভর্তি করার পর 6 দিন, হ্যাঁ দক্ষিণ নারায়ণপুর, ওখান থেকে এখানে ট্রান্সফার দেয়। এখানে 6 দিন ছিল, ঠিক আছে। এখানে 6 দিন থাকার পর কার আন্ডারে ছিল? হংসরাজ বাবু আমাদেরই ছিলেন। উনি আবার আউটডোর, কি নাম ওনার? হংসরাজ চট্টোপাধ্যায়। ওনার জুনিয়র ডাক্তারের নাম অভিজয় ঘোষ। আউটডোরে বসেন। আউটডোরে প্রথম দেখানো হয়, সুস্থর পর 1 মাস পর অপারেশন হওয়ার কথা ছিল। আবার মধ্যখানে একদিন অসুস্থ হয়ে যায়, বমি হওয়ার জন্য আবার নিয়ে আসি। আবার একদিন ভর্তি ছিল। তারপরে আমাকে আবার ডেট দেওয়া হয় ডিসেম্বরে 1 তারিখে ভর্তির জন্য, 2 তারিখে অপারেশন। 2 তারিখ অপারেশন টেবিলে নিয়ে গেছে 9টা 30-এ। রুই আমাদেরকে দিয়েছে সুপার থেকে 9টা 30-এ, বিকাল 3টা 30-এ। কেন আপনি তো বলছেন যে আপনার স্ত্রীর নাকি প্রথম অপারেশন, মানে প্রথম টেবিলে, তাহলে 9:30টায় ঢুকে 3টেই কেন? 3টে 30 কেন, সেটা আমার যখন জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবুকে যে ডাক্তারবাবু অপারেশন কি সাকসেসফুল, উনি বললেন সাকসেসফুল, কিন্তু একটা জায়গায় আমরা অপারেশন করতে গিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে, ওটা টিচিং করেছি। দেখা যাক, ঠাকুরকে ডাকেন যেন সুস্থ হয়ে যায়। মানে সাকসেসফুলটাই বা কেন? আর যদি ঠাকুরকে ডেকেই সবকিছু হবে তাহলে তাদের ভূমিকা কি? আমি বললাম ডাক্তারবাবু যদি এখানে রেখে করা হয়, আমার তো আর্থিক অবস্থা ভালো নয়। ওনারা সঙ্গে সঙ্গে আমাকে বললেন যে 6,000 টাকা করে দাম একটা সিরাপ জোগাতে হবে, এনার্জি সিরাপ। আমি হাতে পায়ে ধরলাম, আমার কাছে আর্থিক অবস্থা আমার খুব খারাপ। আমি শিক্ষিত ছেলে, বেকার, আলু বিক্রি করে খাই। বাবা স্ট্রোক রুগী তখন ছিল। স্ত্রীকে নিয়ে ছোটো ছোটো বাচ্চা আছে, 2-এ পড়ে, ঠিক আছে। সেও মা ছাড়া থাকতে পারে না, 5 মাস মা ছাড়াই আছে। অসুস্থতার কারণে আমি ওকে বাপের বাড়িতে রেখে আসি, এই নিয়ে এসেছি বিগত 5 মাস দিন। তারপরে হসপিটাল আমাকে ডেট দেয় অপারেশনের পাওয়ার পর থেকেই। আরও 1 সপ্তাহ পর আমাকে মিটিংয়ে রাখেন, জরুরি, যে রুগীটাকে ট্রান্সফার করতে হবে কলকাতায়। আমি ডাক্তারবাবু কী এমন হলো যে ট্রান্সফার করতেই হবে? বলে একটা ইন্ডোস্কোপি করলে মুখে পাইপ ঢুকিয়ে ওটা সিল করে দেওয়া হবে যেখান দিয়ে রক্তটা আসছে। যথারীতি এখান থেকে আমি 16 দিনের মাথায় রক্তক্ষরণটা কি অপারেশনের পর থেকেই হচ্ছিল? আর বন্ধ হয়নি। প্রতিদিন 1 পাউচ, মানে 1 লিটার রক্ত বেরিয়ে যাচ্ছিল, বজ্র রক্ত পেট দিয়ে। এখান থেকে 16 দিন পর আমি কলকাতায় শিফট করি। কলকাতায় নিয়ে যেতে বেড ডানাটা করে দিয়েছিলেন। তারপর ওখানের সুহাগ দাস ডাক্তারবাবু ওনার আন্ডারে ছিলেন, উনি এখনো দেখছেন। এমআরআই করতে গিয়ে আমাকে ম্যাডাম বলেন, দাদা আপনার স্ত্রী কতদিন ভর্তি ছিলাম? ওখানে ছিল 16 দিন, এখানে নিয়ে এসে 1 মাস হয়ে গেছে। বলে আমি বাড়ি গেছিলাম না, বাড়ি যাইনি, আমার স্ত্রীর কাছে কে থাকবে? আমার মা ছিল, আমি ছিলাম, আমার বাচ্চা বাড়িতে ছিল একা। সেইখান থেকে যখন আমাকে বললেন যে লিভার হোল্ড হয়েছে, এমআরআই রিপোর্ট আমাকে দেখিয়েছে, তাহলে সেখানে একটা ব্যাপার আমাকে একটু, আরামবাগ টাইমসের দর্শকরা অনেকেই দেখছেন, আপনি একটু পরিষ্কার ভাবে বলুন যে গল ব্লাডারের অপারেশন করতে গেলেন। আচ্ছা না, আমি বলছি ওটা পরে শুনছি। গল ব্লাডারের অপারেশন করার জন্য মূলত আপনারা এই মেডিকেল কলেজ হাসপাতাল আরামবাগে ভর্তি করেছিলেন, তাহলে সেখানে লিভারের আবার কি হলো? সেটাই তো আমি বুঝতে পারছি না, আমাকে ফেস করে কিছু বলছেন না। কি ইংলিশে একটা নাম বলছেন, সেটার সঙ্গে আমি যুক্ত নয়, বা আমার পড়াশোনা অত উন্নত নয়। মানে এটা কি অপারেশন করতে গিয়েই হয়ে গেছে? অপারেশন করতে গিয়ে তো হয়েছে, নাহলে হলো কেন? আগে থেকে তো রুগীর কিছুই হয়নি। কলকাতা মেডিকেলে 40 দিন ব্লিডিং হয়েছে, ব্লাড দিতে হয়েছে। ওখান থেকে ওনারা দিয়েছিলেন, আইসিইউ পর্যায়ে চলে গেছিলেন। ব্লাড বন্ধ হয়নি, প্রতিদিন ওখানে আবার একটা ড্রেন পাইপ লাগানো হয় উপর দিয়ে, 2টো ড্রেন। এখানে কি মাইক্রো হয়েছিল? এখানে মাইক্রো হওয়ার পরও দেখছি পেটটা কেটে 10টা সেলাই হয়েছে, কেন? মানে এখানেই মাইক্রো হয়েছিল, আবার পেটটা এখানেই ওপেন করেছে, কেন? ওই 10টা সেলাই আজও হাত দেওয়া যায়নি। সে তার বাচ্চাকে আজ পর্যন্ত কোলে দিতে পারেনি। এখনো সে ভয় কাছে, কাশলে ফুলে উঠছে পটলের মতো, ওটাও ডাক্তার বলছে অপারেশন করতে হবে। তাহলে কি রোগ? একটা গলব্লাডার স্টোন না, এটা ক্যান্সার? কি কারণে আমার করলো ক্ষতিটা? ডাক্তার বলেছে জবাব চাই। আমি দরকার পায় আপনাদের স্বাস্থ্য বিভাগ কলকাতায়ও যাব, ডিপার্টমেন্টের নাম জানি না, মানবাধিকার কমিশনারও যাব, স্বাস্থ্য বিভাগে মমতা কাছে যাবো। প্রয়োজন পড়ে আপনার দাবিটা কি? আমার দাবি, আমার যা ক্ষতি হয়েছে তা পূর্ণ করতে হবে। আর না হলে আমার 2টো রোগীর দেখভাল করতে আমি যা দেনায় পড়েছি আমার শোধ দিতে হবে। আমি সর্বশান্ত, আমি সুসাইড করি, ডাক্তারবাবুর নামে সুসাইড করে মরবো। 2টো রোগী মাথার উপর থাকবো না। এই নিয়ে কি আপনি আরামবাগ যে মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছিলেন? না, উনি আমার সঙ্গে কথা বলেননি। অভিজয়বাবু মাঝে মাঝে ফোন ধরতেন, ওনাকে আমি রিপোর্ট পাঠাই, উত্তর দেননি। শুধু বলেন স্যারের সঙ্গে দেখা করে আমি কথা বলছি, ফোন করেননি। এর আগেও একবার হোয়াটসঅ্যাপ করেছিলাম, মাই হেল্প টু, আমি মানে সাহায্য চেয়েছিলাম। যে কি কারণে সাহায্য বলিনি, পয়সা কি, আমার মানসিক দিক দিয়ে আমি ভেঙে পড়েছি, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমি চাই যেন এর সুব্যবস্থা হয়।
মানে আপনারা কি মানে এরপর কি বলবেন যে এরপর আরামবাগ যদি মেডিকেল অপারেশন কলেজ করতে হয়, হাসপাতালে চিকিৎসা নিয়ে তাহলে কি চিকিৎসা বলবেন? যথেষ্ট খারাপ। ডাক্তারবাবুদের কোনো মানসিকতা নেই, গরিবের প্রতি কেউ নেই। যদি হয় রাজনৈতিক নেতা তাদের বলব থাকে, তারা এসে ভর্তি হবে, নাহলে সাধারণ মানুষ মরে যাবে। সাধারণ মানুষের পাশে কি ডাক্তারবাবু নেই? মানে এই যে আপনার সঙ্গে এটা হলো, এর জন্য ডক্টর হংসরাজ বাবু আমি তিনি ওনাকে কি 6 কি মাস পর বলেছেন? আজকে ফোন করেছিলাম, উনি ধরেছিলেন। তার আগে অভিভাবককে ফোন করি, উনি ধরেননি। যে বাদুন ফানুন যা গিয়েছিল সকালবেলা, ধরার পরই উনি বলেছেন যে কি সমস্যা। আমি বললাম যে আমার রুগীটা কি কারণে, আমি রেগে গেছিলাম, কেন আমার মানসিক দিক দিয়ে আমি দুর্বল, আমার মানসিক টেনশনে ভুগছি, আমার মাথা গরম হয়ে গেছিল। আমি বলেছিলাম যদি আমার জায়গায় থাকতেন, আমি যদি আপনার জায়গায় থাকতাম, সেই আর্থিক অবস্থা থাকলে আমি ছোটাছুটি করতাম না কোনো জায়গায়। আমি আগে পিঠ থেকে গেছে দিয়ালে, সুসাইড ছাড়া কোনো পথ নেই। যদি সুসাইড করতে হয়, নোট করে যাবো। ওনারা কি বিষয়টা এখন এড়িয়ে যাচ্ছেন? ওনারা এগিয়ে যাচ্ছেন। ওনারাকে টাইম দিয়েছিলাম 3টে, উনি বলছেন কলকাতায় ভোট। ভোট তো কি হচ্ছে, উনি তো প্রাইভেট কারে আসেন। আমি তো বাইক নিয়ে এসেছি বিনা লাইসেন্সে। তো আমি যদি আসতে পারি, মানে আসতে পারবেন না? আমার তো পিঠ থেকে গেছে, আমি আর কোথায় যাব? ওনারা বলুন কি করবেন, আমি সবকিছু ফাইল নিয়ে এসেছি, দেখাবো। দেখি আমার এমআরআই রিপোর্ট আছে, পরিষ্কার। এতগুলো কাগজ, একটা গলবারে স্টোন অপারেশন করতে এতগুলো কাগজ লাগে, বলতে পারেন? এই এতগুলো কাগজ? হ্যাঁ, মানে এরপরও আছে। আমি শুধু আপনার এমআরআই যে প্লেটটা নিয়ে আসতে পারিনি, ওটা আমার শ্বশুর বাড়িতে ডাক্তার দেখাতে রেখে এসেছি। আবার ডেট ছিল আজকে, যেহেতু ভোটের জন্য যেতে পারিনি, আবার সামনের শনিবার যেতে হবে বলে রেখে এসেছি। আজ কেন এসেছেন? আজকে এই ডাক্তারের সঙ্গে কথা বলবো যে বিষয়টা কি, আমাকে ভেঙে বলুন, আর আমরা কি বলছেন বলুন। মানে আপনারা যে এসেছেন, আপনারা কি মনে করছেন আদৌ ডাক্তারবাবু আপনাদের সঙ্গে কোঅপারেট করবেন যদি না করেন, এবং তাহলে আমাদের কিছু করার কথা নেই। আদৌ বলবেন? যদি না বলেন, ওনাদের সঙ্গে তো অশান্তি মারপিট করে রক্ত করে অশান্তি আমি চাই না। ঠান্ডা মাথায় যদি বসেন বসবেন, নাহলে আমি না পারি, আমি কলকাতা স্বাস্থ্য বিভাগে যেয়ে আমি কাগজপত্র মানে দেখাবো। আপনি বলছেন হলো আপনার আপনার স্ত্রীর আগে নামটা বলুন। সোমা সাধুখা। সোমা 27 বছর সাধুকা। বয়স। সোমা সাধুকা, মাত্র ২৭ বছর বয়স। এক সন্তানের মা, আহ, 7 আহ, বছর বয়স, বাচ্চা এবার বিয়ে করে। এই অবস্থায় তার হলো গল ব্লাডার। আপনি বলছেন এটা অপারেশন টেবিলে নিয়ে গিয়ে 10টা স্ক্যান মাইক্রো করেছে, এবং ওপেন। ওপেন দুটোই একসঙ্গে হয়েছে। দুদিকে দুটো আপনার ড্রেন পাইপ লাগানো আছে কলকাতায়। আচ্ছা, এবং ওরা একটা লাগিয়েছিল, কলকাতায় একটা একই লাগিয়েছে। সাথে আপনি বলছেন যে একটা নাকে অপারেশনটা পাইপ, পাশে অক্সিজেনের গলব্লাডারের পাইপ, পাশাপাশি লিভারের কোনো অংশ কেটে লিভারের গেছে কোনো অংশ বলছে। ওতে লিকেজ হয়েছে। লিকেজ ওনারা হয়েছে। বলেছেন যে হোল আছে 40 mm, কমে 24 mm এসছেন ওষুধ খেয়ে খেয়ে। আর যেটা কাজলে ফুলে যাচ্ছে, ওটা একটু অপারেশন করতে না, হবে। সেটা কি আপনাকে কলকাতাতে কি এটা বলেছেন যে গলব্লাডার অপারেশন করার সময়ই হয়েছে। এটা হয়েছে? ওটা আমাদের বলেছেন ডক্টর, যথাসম্ভব ওনার নামটা ভুলে যাচ্ছি, দাড়ি করে, প্রদীপ্ত বাবু। ওনারা যখন আমাকে রুগী ছাড়েন, আমি এমআরআই প্লেট ডবল করে তুলিয়ে নিয়েছেন, ভালো করে দেখে পাইপ লাগানো ছিল। বলেছিল যদি না কমে আবার পাইপ লাগানো হবে, যা পাইপ খুলে দিয়েছেন, কিন্তু ব্যথা কমেনি। ওখানেই ভয় যে এখন আবার তিনি কিছু। রীতিমতো ছটফট করছে। রুটি তো বসতে উঠতে পারে না ঠিক মতো, কাজ করতে কিছু পারে না, বাচ্চাকে কোলেও নিতে পারে না। শুধু ওই আচ্ছা, প্রথমে অপারেশনটা যখন হয়েছিল সেটা আজ থেকে কতদিন আগে? 2রা ডিসেম্বর। 2রা ডিসেম্বর। আজকে আপনার 6 মাস পরে গেল, হ্যাঁ, 6-এর 1, তাহলে 6 মাস পূর্ণ হচ্ছে। 6 মাস ধরে আপনারা শুধু হ্যারাস হচ্ছেন। কলকাতা যেতে হচ্ছে, গাড়ি ভাড়া করে ওষুধ কিনতে হচ্ছে। হসপিটাল তো ওষুধ দেয় 2 রকম, বাদ বাকি সবই কিনতে হয়। আজকে কি আপনাকে এখান থেকে আসতে বলেছিলেন? হ্যাঁ, ডাক্তারবাবুকে বলেছিলাম যে উনি আমাকে 3টেই টাইম দিয়েছেন। আমি বলেছিলাম যে কখন যাবো বলুন। উনি বলেছেন 3টের সময়। আমি যেহেতু একটু দেরি হয়েছে আসতে, আমি এসেছি, ওনার সঙ্গে কথা বলবো বা সুপারের সঙ্গে দেখাবো বা এইগুলো বিষয়ে কথা বলবো। আর আপনারা কি বলছেন যে এরপর যদি দ্বিতীয়বার কোনো প্রবলেমে পড়েন, তো আপনারা কি এই হাসপাতালে আসার আগে দুবার ভাববেন? আসার আগে বলতে আমার স্ত্রী এখানে আর আসবে না, বলেই দিয়েছে যদি মরেই যাই বাড়িতে মরবো, স্বামীর ঘরে মরবো বা কলকাতায় মরবো, আমি আর আমাকে যাবো না। এতটাই আতঙ্ক? এতটাই আতঙ্ক, মানে ডাক্তারদের প্রতি ওর ওনার আর কোনো মানসিকতা নেই যে ডাক্তারবাবু আমি তো আরামবাগ গেলেই মেরে ফেলবে। প্রতিদিনে 12 পিস করে ইঞ্জেকশন চলতো, যখন ভর্তি ছিল 16 দিন 12 পিস করে ইঞ্জেকশন চলেছে আর সেলাইন চলেছে। সেখানে কলকাতায় যে দুটোই দাঁড়িয়েছে, ব্লাড দিতে হয়েছে, ওনার নাকে পাইপ লাগানো হয়েছে, পেচ্ছাপ দ্বারা পাইপ লাগানো হয়েছে, সব জায়গায়। সে তো বিজনেস হয়ে গেছিল, শয্যাশায়ী। সে আশা ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে এর মানে সূত্র ধরেই কি আপনার বাবা অসুস্থ? বাবা অসুস্থ ছিল, টাকা পয়সা যেহেতু আমার স্ত্রী সোনা দানা সবই বিক্রি করে দিয়েছি, মায়ের দুটো হাতের বালা মাকে খুলে নিয়ে বিক্রি করতে লজ্জার বিষয়। ছেলে হয়ে মায়ের বালা বিক্রি করতে হয়েছে, এটা আমার সবচেয়ে কষ্টের বিষয়। আচ্ছা, দিতে পারি ছাড়িয়ে। এরপর আমার সুসাইড করলে 4টে পরিবারের 2জন তেমনি মরবে রুগী, বাবা আর স্ত্রী, তার সঙ্গে মা, ছেলেটা ভেসে যাবে। আমি কোথায় যাব? আমার যদি ডাক্তার না সাহায্য করে, আমি করবোটা কি? আপনারা কি বলছেন যে এটা যদি কি উনি ভুল করে সম্পূর্ণ থাকেন, মানে তাহলে আমার রং জীবনটা রং দিতে হবে। ট্রিটমেন্ট হয়েছে বলেই হ্যাঁ, রং মনে হচ্ছে? ট্রিটমেন্ট হয়েছে।
একটা গলব্লাডার স্টোন আমার পাশের বাড়িতে লোক হয়েছে, তারা সুস্থ হয়ে কাজ করছে, আমার স্ত্রী কেন উঠতে পারছে না? কি এমন সমস্যা হলো সেটা পরিষ্কার করে বলছে না কোনো ডাক্তারবাবু। শুধু কলকাতায় বলেছিলেন যে এটা একটা হোল আছে, মানে লিক হয়েছে, এইটুকু আমি জানতে পেরেছি। তার ডকুমেন্টস আমার কাছে, শুধু প্লেটটা নেই, সব ডকুমেন্টস আমার কাছে। দেখুক ডাক্তারবাবু, দেখে আমাকে বলুক যে একটা গলব্লাডার স্টোন অপারেশন করতে এত কিছু কাগজ লাগে, বা এত হ্যারাস্ট হয়, 6 মাস হয়ে গেলে এখন কেন রুগী সুস্থ নেই, এরপরেও বলছে সার্জারি হবে। তাহলে কি গলব্লাডার স্টোন অপারেশন করতে গিয়ে কোনো মারাত্মক জায়গায় পৌঁছে গেল ক্যান্সারের দিকে, আমি জানি না। আপনার নাম কি? আমার নাম শিশির সান্ধুকার, সোমা সান্ধুকার স্বামী। আজকে যে আপনি আসছেন কথা বলবেন, আপনি সঙ্গে আর কেউ কেউ আছে? না, সঙ্গে বলতে আমি কাউকে নিয়ে আসিনি, কেউ আসতে চায়নি ভয়েতে, যে যদি কোনো রাজনৈতিক কারণে ঝামেলা হয় বা পুলিশ কেস হয়। যেহেতু আমার পাশের একটা দোকানে ভাই কাজ মানে করে, এখন আপনারা এটাও মনে করছেন যে রাজনৈতিক যে চাপে আমাদের এখানে করা আছে, আপনাদেরকে আপনি ঢোকার পর রাজনৈতিক চাপ আপনাকে হতেই যে পারে। কোনো চাপ হ্যাঁ, দিয়ে চাপ আপনাকে দিতেই পারে। ফাঁসানোও হতে পারে। যেহেতু আমি একা, আমার কাছে কেউ নেই, আমার পরিবার, আমি একা, আমার পাশের বাড়ি থেকে কেউ আসেনি সহযোগিতা করতে, হসপিটালে আর যদি যে কথা বলতে আসছেন সেটা তো আপনার ভয় লাগছে। হয়তো লাগবেই, যে এখন কি সিস্টেম আমাকে এখন যদি পুলিশ কেস দিয়ে দেয় যে হুজ্জুতি করেছি হসপিটালে, যে ভাঙচুরি করেছি, যদি সেই মানসিকতা নিয়ে আমি আসেও নি বা লোকও নিয়ে আসেনি। আমি পাশের বাড়ি একটা ভাইকে ডেকে নিয়ে এসেছি, একটা পাশের দোকানে কাজ করে, যে আচ্ছা, ভাই এই যে আপনি তো সব শুনলেন, আপনার কি মনে হয় যে আরামবাগে একটা মেডিকেল কলেজ হয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে সাধারণ মানুষের প্রত্যাশা একটু বেশি যে তারা এখানে অন্তত সুচিকিৎসা পাবেন, কারণ বেসরকারিতে হাসপাতালে যা মানে প্রচুর টাকা ব্যয়, সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো শোনার পর এই হাসপাতাল সম্বন্ধে আপনাদের ধারণাটা কি? ধারণা বলতে এই হাসপাতালের পরিষেবা খুবই খারাপ। মোট কথা কি বলবো, গরিব মানুষের চিকিৎসার জন্য একদমই নয়, যেটা দেখে বোঝা যাচ্ছে। আমরা তাহলে কোথায় যাব? এই আজকে এই পরিস্থিতিতে নেমে এসেছে, তাই তো? আর আপনারা যে ক্ষতিপূরণের দাবি করছেন, আপনারা কি যে বলছিলেন যে কনজিউমারের প্রয়োজনে কনজিউমার হ্যাঁ, আমি ফোরামে যাবো। যাবেন? আমি কিন্তু আর্থিক অবস্থা খারাপ, আমি যেটুকু আর্থিক জোগাড় করতে পারবো, নাহলে বিনা আর্থিকই যাব, যে ডকুমেন্টস জমা দেবো, ওনারা যদি মনে করেন করবেন। আমি স্বাস্থ্য দপ্তরেও যাব, মানবাধিকার কমিশনেও যাব, ডাক্তারবাবু যদি কোনো স্টেপ নেওয়া যায়, যদি উনি ভুল করে মানে থাকেন যতদূর প্রমাণ, পর্যন্ত হ্যাঁ, আমি যাবো। না, আপনি যে ডাক্তার যে ভুল প্রমাণ করেছেন সেটা প্রমাণ উনি করার যদি জন্য স্বীকার না করেন আহ, তখন আমি যাবো। আহ, সেটা বলছে যে কারণ সবাই তো ডক্টর কুনাল সাহা নন, আপনারা সাধারণ মানুষ, আপনারা তো ডক্টর কুনাল সাহা নন, তা আপনারা তো প্রমাণ করতেও পারবেন না যে কিন্তু আমাদের সেরকম রং কোনো হয়েছে কিনা। তো সেক্ষেত্রে ডাক্তার তো আপনাকে এখন গেলে যে কোনো কিছু বুঝিয়ে ফিরেও দিতে পারেন। দিতেই পারে। সে আমাদের অভিজ্ঞতা নেই ডাক্তারি সম্পর্কে, আমরা আলু বিক্রি করে সবজি বিক্রি করে খাই, আমাদের লেখাপড়া তো দূর নয়, আমরা ইংরাজি কিছু বুঝিও না। ঠিক আছে, আমাদেরকে যদি অন্য কোনো পলিসি দেখিয়ে বুঝিয়ে দেয় রুগী সুস্থ হয়ে যাবে, চিন্তা করতে হবে না, সান্ত্বনা দিয়ে ছেড়ে দিতেও পারে। কিন্তু আমরা জানি না সুস্থ বিচারটা হয়, তার জন্য যেতে হয়, অনেক দূর যাবো। এবং ক্ষতিপূরণ দিতেই ক্ষতিপূরণ হবে। যদি প্রমাণিত হয়, ক্ষতিপূরণ ওকে দিতেই হবে, ক্ষতিপূরণ চাই, নাহলে আমি যাবো কোথায় এখন? উনি কি একবার জিজ্ঞাসা করেন না আপনি কিভাবে রয়েছেন বা দিদিভাই কেমন আছে? এইটুকু মানসিকতা ডাক্তারবাবুর নেই। আপনি যে বলছিলেন যে আপনাদের যখন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তখন কিন্তু রেফার যোগাযোগ করা করেনি। হয় তখন বলেছিলেন যে 24 ঘন্টায় নাকি আপনার সঙ্গে আপনাদের যোগাযোগ সঙ্গে। করবো, যোগাযোগ করবো, আপনি কলকাতায় যান, আপনার সঙ্গে 24 ঘন্টা যখনও ফোন করে খবর নেওয়া হবে, ডাক্তারবাবুর সঙ্গে খবর নেবো। উনি বলছেন ডাক্তারবাবুর সঙ্গে খবর না, আমি বলছি ডাক্তারবাবুর সঙ্গে যদি খবর নিয়ে থাকেন তাহলে ডাক্তারবাবুকে বিষয়ে বলতেন। মানে আপনারা সেই যে বেরোলেন উনিও আর কোনো। আর কোনো খবর নেননি, আমার কাছে তার ডকুমেন্টস রয়েছে, উনি বলেছেন ফোন করেছি, আমি তো দেখান, বলছে না প্রমাণ দেখাবো না। আমি যদি ডাক্তারবাবুকে ফোন করে থাকেন কন্টিনিউ সপ্তাহে, তাহলে নিশ্চয়ই ফোন রেকর্ড থাকবে। আর আমরা যে কলকাতায় যাচ্ছি তারও রেকর্ড রয়েছে, আমি অনলাইন টিকিট করে ডাক্তার দেখাতে যেতে হয়। আর যেখানে এখানে একটা গলব্লাডার অপারেশনের পর 16 দিন থাকতে হলো, কলকাতা প্লাস মেডিকেলে 33 দিন 33 দিন থাকতে হলো। আর তারপরেও এখনো পর্যন্ত সুস্থ, তিনি সুস্থ নন। সুস্থ নয়, অসুস্থই আছেন, উনি শুধু ভয় খাচ্ছেন যদি জীবনে কিছু হয়ে যায়, সব রইলো, দেখবে ছেলেটাকে, এইটুকুই বলে, আর কিছু বলেন। এইটুকুই আপনাদের এখন পরিস্থিতি। যে আমি যদি মারা যাই আমার ছেলেটাকে, অল্প বয়স, শুয়ে পড়ে। দেখা যাচ্ছে আপনার শিশির বাবু, শিশির বাবু শিশির সাধুখা, তিনি যেটা বলছেন যে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল বড় বড় বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর শেষ নেই, যেগুলো এর আগে দেখা যায়নি, প্রচুর বিল্ডিং হয়েছে, এখানেও দেখা যাচ্ছে। কিন্তু বিল্ডিং অনুপাতে বিল্ডিং এর চেহারা যেমন মানে দীর্ঘ, চিকিৎসা ততটাই নিম্নমানের, এমনই অভিযোগ প্রতিনিয়ত এই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল সম্বন্ধে শোনা যায়। আর আজকে এই শিশির বাবু ইনি হেলান থেকে এসেছেন,
ইনি এসেছেন বিচার চাইতে যে ওনার স্ত্রীর প্রতি ভুল চিকিৎসা হয়েছে এমনই তার ধারণা। কারণ গলব্লাডার অপারেশন করতে গিয়ে কি করে লিভারের কিছুটা অংশ উনি বলছেন কাটা গেছে, এরকমই ওনারা এমআরআই বা অন্যান্য রিপোর্ট করে জানতে পেরেছেন। তো এনারা সুবিচার চাইতে এসেছেন এবং এটাও আশঙ্কা করছেন যে ডাক্তারের সঙ্গে কথা বলতে গেলে হয়তো দেখা যাবে যে তাদেরকে আবার অন্য কোনোভাবে না কেসে ফাঁসিয়ে দেন। এই রকম দুশ্চিন্তা নিয়ে, আতঙ্ক নিয়ে তারা আজকে ডাক্তারের সঙ্গে কথা বলতেও যাচ্ছেন। এমনকি তাদের একটাই দাবি যে স্ত্রীর এই চিকিৎসা শারীরিক এবং মানসিকভাবে যে হয়রানি, তার জন্য তারা ক্ষতিপূরণ দাবি করছেন এবং তারাও এখনও মনে করছেন যে ডাক্তারবাবুরা সহৃদয়তার সঙ্গে এটা বিচার করবেন, এমনকি এনাদের পাশে দাঁড়িয়ে এনাদের যাতে ক্ষতিপূরণ হয়। যে ডাক্তারের ট্রিটমেন্টের ভুল এনারা প্রমাণ করতে পারবেন না, সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভবও নয়। এনারা এখন চাইছেন একটু বিবেক, একটু ন্যায় বিচার, একটু মানবিকতা। আপনারা দেখছেন আরামবাগ টাইমসে, সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক পেজ এবং ইউটিউবে। আপনাদের সকলকে আমাদের পাশে থাকার জন্য এবং আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি। আপনারা দেখতে থাকুন আরামবাগ টাইমস।